মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল একটি ঐতিহ্যবাহী জেলা হচ্ছে চট্টগ্রাম বিভাগের ফেনী। ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হচ্ছে ফেনী। একসময় এই জনপদের মানুষের বেঁচে থাকার নিত্যকার সঙ্গী ছিল দিঘি, কারণ সাগর বিদ্যুৎ এই অঞ্চলের নুনামুক্ত সুপ্রিয় পানির একমাত্র উৎস ছিল এই দিঘি। দিঘির উপর মানুষের নির্ভরতার কারণে তৎকালীন শাসকেরা নিজেদের জনপ্রিয়তা বাড়াতে নির্মাণ করেছিলেন অসংখ্য দিঘি। এই দিঘিটার বয়স কতদিন হতে পারে আপনার জানার মতে? আমাদের মুরব্বীরাও বলতে পারেন না, তার মানে অনেক শত বছরের আগে বলবো, আমাদের এলাকার মুরব্বীরাও বলতে পারতেছে না। তা আপনি কি মনে করতেছেন না এই দিঘির পাড় পরিষ্কার বা আর একটু সৌন্দর্য বর্ধন করা যেত? আমি বিপদে পড়বো না, আপনি কেন বিপদে পড়বেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্ন ছোট এগ্রো। আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা। আপনারা জানেন আমি কৃষি রিলেটেড ভিডিওগুলো করে থাকি, কিন্তু আমি রিসেন্টলি ফেনীতে আসি একটা ট্রেনিংয়ে। আপনারা হয়তো সামনে ভিডিও পাবেন মাশরুম এবং অন্যান্য চাষাবাদের বিভিন্ন ভিডিও। ফলনশীল জাতের সাথে স্বপ্নচূড়া এগুলো সবসময় থাকে। তো যেহেতু ফেনীতে এসেছি, ফেনীর কিছু সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরতেছি। আমি এখন যে জায়গায় আছি ফেনী শহর থেকে একটু দূরে, এটি হচ্ছে বিজয় সিংহ দিঘি, যেটি হচ্ছে প্রাচীনতম একটা দিঘি। চলুন বন্ধুরা জেনে আসি প্রাচীনতম এই দিঘি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। চারদিকে সৌচ্চ পাড় বিশিষ্ট অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত শত বছরের প্রাচীন রূপকথার ইতিহাস বহন করা ফেনী জেলার অন্যতম ঐতিহ্যের নাম বিজয় সিংহ দিঘি। বন্ধুরা, অনেকেই দিঘিটিকে বাংলার বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কৃতি হিসেবে দেখেন, তবে এর ইতিহাস নিয়ে রয়েছে বিতর্ক। অনেকে মনে করেন দিঘিটি খনন করছিলেন স্থানীয় রাজা বিজয় সিংহ। ফেনী জেলার প্রশাসনের মালিকানাধীন সুবিশাল এই দিঘিটির আয়তন 37.57 একর। দিঘিটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে সার্কিট হাউস রোডে অবস্থিত। কথিত আছে যে রাজা বিজয় সিংহ তার মাকে খুশি করার জন্য দিঘিটি খনন করেছিলেন। বন্ধুরা, শুনে অবাক হবেন, এই দিঘিতে একসময় সোনা এবং রূপার তালা বেশি উঠত বলে কথিত আছে। একদিন এক ভিখারি একটা তালা চুরি করার পর থেকে এই তালা বেশি উঠে না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখনো পর্যন্ত দিঘিটি কেউ পুরোপুরি সেচ দিতে পারেনি। কথিত আছে এই দিঘিটিতে অনেক বড় বড় মাছ পাওয়া যেত, যার ওজন 80 থেকে 100 কেজি। এখনো মানুষ দূর দূরান্ত থেকে দিঘিটিতে পবিত্র গোসল এবং পানি পান করার জন্য আসেন। ফেনীবাসীর ছুটির দিনে বেড়াতে আসেন এই দিঘিতে। ফেনীর মধ্যে অন্যতম বিনোদনের স্থান হচ্ছে এই দিঘিটি। স্থান বিজয় সিংহ দিঘি। এই দিঘি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত ছুটে আসেন দর্শনার্থীরা, তবে শুক্রবারে প্রচুর পরিমাণ মানুষ এই দিঘিতে হয়। বন্ধুরা, ফেনী জেলার মহিপাল থেকে আপনারা খুব সহজে দিঘিটি দেখতে আসতে পারবেন। দিঘিটিতে রয়েছে যেমন সৌন্দর্য, তার পাশাপাশি রয়েছে ভোজন রসিকদের জন্য বিভিন্ন ধরনের খাওয়ার আয়োজন। অনেক চটপটির দোকানের পাশাপাশি কিন্তু ছোটোখাটো অনেক ফুডকোর্ট এই দিঘির পাশে রয়েছে। আপনার পরিবার পরিজন নিয়ে খুব সহজে কিন্তু ফেনী জেলাতে ঘুরতে আসলে অবশ্যই কিন্তু দিঘিটি আপনারা ঘুরে দেখতে পারেন। আপনি কি এখানকারই? এই দিঘিটার বয়স কতদিন হতে পারে আপনার জানার মতে? আমাদের মুরব্বীরাও বলতে পারেন না, তার মানে অনেক শত বছরের আগে বলবো, আমাদের এলাকার মুরব্বীরাও বলতে পারতেছে না। মানে শত বছরের আগের হচ্ছে এই দিঘি, তাই তো? এটা কি রাজা বিজয় সিংহ কি দিঘিটি খনন করেছিল? আঙ্কেল, এতটুকু সম্বন্ধে আমি জানি না। এতটুকু জানি গ্রামটার নামে বিজয় সিং গ্রাম, দিঘিটার নামে বিজয় সিং দিঘি, এতটুকু পর্যন্ত জানি। এটা আমরা জন্মের পর থেকে এটাই শুনতেছি, এটাই এগুলা সব খবর। 3-5 কবরস্থানে গ্রামবাসীর কবর কি এখানে দেওয়া হয় না? গ্রামবাসী বাইরে এলাকার লোক আসে, বাইরের এলাকার কম। তবে এইসব গ্রামের সব গ্রামের সবাই না, তবে মোট কথা গ্রামবাসীরা। এরপরে যারা অত বাড়াড়ি আছে, বাইরের আছে, এরা তোমার না সব মাটি দিতেছে। এই দিঘিটা তো এখন সম্পূর্ণ সরকারি, তাই তো? সরকারি দিঘি, 3 পাশ কবরস্থান, সামনের পাশ ছাড়া 3 পাশই কবরস্থান। তো মাছ কি পেয়েছেন না মাত্র এসেছেন আপনি? প্রত্যেক দিনই কি আসেন এখানে? বাড়ি এখানে। আচ্ছা, এখানে মাছ ধরেন আপনারা, কেউ কিছু বলে না? এটা লিস্ট নেই তো, এই গতি অত আবদার করি এলাকার এই হিসাবে বসি। লিস্ট হলে আমার লিস্টের জিনিসের থেকে কেউ বসতে পারবো না, কাবাসী বাধা হতে, এটা ভুল নেই। এলাকাবাসী বাধা সৃষ্টি হোক। ভালো থাকুন, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সালাম আলাইকুম। ভাই, মনে হয় আপনারাও মনে হয় এখানে ঘুরতে আসছেন এই দিঘিতে, তাই তো? পরিচয়টা বলবেন, কোথা থেকে এসেছেন জানাবেন। আপনিও কি নোয়াখালী থেকে এসেছেন? এখানে কাজ করার সুবাদে হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে ঘোরা, এই তো? তা আপনি কি মনে করতেছেন না এই দিঘির পাড় পরিষ্কার বা আর একটু সৌন্দর্য বর্ধন করা যেত?
আমি কক্সবাজার যেহেতু পর্যটন এলাকা, আপনারা সবাই যান, আমি নিজেই মনে করতেছি চারপাশে আর একটু সৌন্দর্য করা যেত, যেহেতু অনেক পর্যটক এখানে আসতেছে, আমরা আসতেছি, আপনারা আসতেছেন। তো অবশ্যই জেলার দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো দিকের দিকে একটু তাকান। আমি যতটুকু জানলাম এখানে তেমন কিছু ফেনীতে দেখার মতো বা উপভোগ করার মতো নাই, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু এদিকে খেয়াল রাখা উচিত। তো এগ্রিকালচারের সাথে আছি, সেক্ষেত্রে বলতেছি দিঘির চারপাশে কিন্তু আমি বিকেল বেলায় এসেছি, অনেক মানুষজন এই দিঘির সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছে। সেক্ষেত্রে আমি মনে করি এদিকের চারপাশে কিন্তু কিছু ফুলের গাছ বা ফলের গাছ লাগালে খুবই ভালো হয়। অবশ্যই বনজ গাছ রয়েছে, কিন্তু দিঘিতে যেহেতু অনেক মানুষ ঘুরতে এসেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সৌন্দর্য একটু বর্ধনের জন্য কিন্তু ফুলের গাছ লাগানো খুব বেশি জরুরি। এই যে আমি দিঘিতে হাঁটতেছি, যতটুকু জানলাম, যতটুকু শুনলাম, প্রতি শুক্রবার কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক এই দিঘিতে আসেন। তো চারপাশের যে অবস্থা, এখান থেকে যদি হালকা ড্রেনের ব্যবস্থা করা যেত, এই পানিটি দিকে আসতো না। দেখা যাচ্ছে একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, দিঘিটা থাকতো খুব সুন্দর। আমরাও চাই শত শত বছর এই দিঘি বেঁচে থাকুক। এসে অনেক এলাকার মানুষের সাথে কথা বললাম, সবাই বললো যে কখন সৃষ্টি হয়েছে তাদের বাবাও জানে না, তার মানে প্রাচীন থেকে প্রাচীনতম এই দিঘিটি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো কৃষি চিত্র নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি খালেদ হাসান রিফাত। আসসালামু আলাইকুম। আমরাই পারি গর্তে সবুজ পৃথিবী।